আমাদের এই নতুন পথ চলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি আহমেদ আছি আপনাদের সাথে। তো দেরি না করে আজ আমি পরপর 5টি হিম করা সত্য কিছু ভয়ের ঘটনা পড়ে শোনাবো, যা আমরা আমাদের কাছ থেকেই কালেক্ট করেছি। প্রথম ঘটনাটি শুরু করছি। সজীবের দাদা ছিলেন অসীম সাহসী একজন মানুষ। তিনি গাজীপুরের এক প্রত্যন্ত গ্রামে বাস করতেন এবং তার নেশা ছিল রাতে বিলের ধারে গিয়ে মাছ ধরা। গ্রামের মানুষ তাকে নিয়ে গর্ব করত, কারণ তিনি কোনো কিছুতেই ভয় পেতেন না। এক আমাবস্যার রাতে তিনি একাকী বাড়ির পাশের বড় বিলটিতে মাছ ধরতে যান। রাত তখন আনুমানিক 2টা থেকে 2:30। চারপাশ ছিল ঘুটঘুটে অন্ধকার এবং অস্বাভাবিক নীরবতা। এমনকি ঝিঝি পোকার ডাক বা রাতের পাখির আওয়াজও সেদিন শোনা যাচ্ছিল না। দাদা যখন হাঁটু সমান পানিতে দাঁড়িয়ে মাছ ধরছিলেন, তখন হঠাৎ অনুভব করেন চারপাশের পানি কেমন যেন গরম হয়ে উঠেছে এবং বাতাসে পচা কটু গন্ধ ছড়িয়ে পড়েছে। তিনি টর্চ জ্বালানোর চেষ্টা করেন, কিন্তু রহস্যজনকভাবে তার টর্চটি জ্বলছিল না। অন্ধকারের মধ্যেই তিনি দেখতে পান তার থেকে কয়েক হাত দূরে একটি বিশাল কালো ছায়া পানির ওপর স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ছায়াটি মানুষের চেয়ে অনেক বেশি লম্বা ছিল এবং তার কোনো স্পষ্ট অবয়ব বোঝা যাচ্ছিল না। হঠাৎ সেই ছায়াটির ভেতর থেকে এক অদ্ভুত ভাঙা এবং ভারী গলায় কথা ভেসে আসে, মাছ দিয়ে যা, সব মাছ দিয়ে যা। সজীবের দাদা ভয় পেলেও নিজের সাহসের পরিচয় দেন। তিনি তার খলুই মানে মাছ ধরার ঝুড়ি থেকে বড় একটি রুই মাছ বের করে সেই ছায়াটির দিকে ছুঁড়ে মারেন। মাছটি ছুঁড়ে মারার সাথে সাথেই তিনি দেখতে পান ছায়াটি ওখানেই অদৃশ্য হয়ে গেল। দাদা কোনো মতে সেই বিল থেকে ফিরে আসেন, কিন্তু বাড়িতে পৌঁছানোর পরপরই তিনি প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন। প্রায় 1 সপ্তাহ তিনি অচেতন অবস্থায় ছিলেন। সুস্থ হওয়ার পর তিনি আর কোনোদিন রাতে একা মাছ ধরতে যাননি। গ্রামবাসীরা পরে জানায় যে ওই বিলে আগে এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে রহস্যজনকভাবে মারা গিয়েছিল এবং তারপর থেকেই সেখানে মেসোভূতের আনাগোনা শুরু হয়। আমাদের প্রথম ঘটনা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। কথা না বাড়িয়ে আজকের দ্বিতীয় ঘটনা শুরু করছি। আদনানের এক ঘনিষ্ঠ বন্ধু সিলেট উসমানী মেডিকেল কলেজে ইন্টার্নি করছিলেন। মেডিকেল কলেজের জীবন মানেই হাড় ভাঙা খাটুনি আর রাত জেগে ডিউটি। হাসপাতালের পুরনো ভবনগুলো এমনিতেই একটু থমথমে হয়, বিশেষ করে গভীর রাতে যখন করিডোরগুলো জনশূন্য হয়ে পড়ে। এক রাতে আদনানের বন্ধুর ডিউটি ছিল একটি পুরনো ওয়ার্ডে। রাত তখন আনুমানিক 3টা। চারপাশ একদম নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে কোনো রোগীর দীর্ঘশ্বাস বা দূরে কোথাও কোনো নার্সের হাঁটার শব্দ শোনা যাচ্ছিল। তিনি ডিউটি রোস্টার দেখছিলেন। এমন সময় হঠাৎ লক্ষ্য করেন ওয়ার্ডের একদম শেষ প্রান্তের একটি অন্ধকার কোণ থেকে হাহাকারের মতো কান্নার শব্দ ভেসে আসছে। তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো রোগীর স্বজন কাঁদছেন। তিনি হাতে টর্চ নিয়ে ধীরে ধীরে সেই কোণটির দিকে এগিয়ে যান। টর্চের আলো ফেলতেই তিনি দেখতে পান একজন নারী শাড়ি পরে দেয়ালের দিকে মুখ করে বসে আছেন এবং তার কান্নার শব্দে এক অদ্ভুত করুণ সুর ছিল। আদনানের বন্ধু যখন তাকে জিজ্ঞেস করলেন, আপনি এখানে বসে কাঁদছেন কেন? আপনার রোগী কে? তখন মহিলাটি কোনো উত্তর দিলেন না। তিনি যখন মহিলাটির কাঁধে হাত দেওয়ার জন্য হাত বাড়ালেন, ঠিক তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। মহিলাটি ধীরে ধীরে মুখ না ঘুরিয়েই দেওয়ালের ভেতর ঢুকে যেতে শুরু করলেন। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো অবয়বটি দেওয়ালের কংক্রিটের সাথে মিশে উধাও হয়ে গেল। আদনানের বন্ধু ভয়ে কয়েক পা পিছিয়ে যান এবং তার শরীর হিম হয়ে আসে। পরদিন সকালে তিনি হাসপাতালের একজন অতি
পুরনো বয়োজ্যেষ্ঠ আয়ার কাছে ঘটনাটি খুলে বলেন। সেই আয়া জানান যে কয়েক বছর আগে ওই নির্দিষ্ট ওয়ার্ডে এক মহিলা তার সন্তানের মৃত্যুর শোক সইতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং পরে এক রাতে ওখানেই রহস্যজনকভাবে তার মৃত্যু ঘটে। এরপর থেকেই মাঝে মধ্যে গভীর রাতে ডাক্তার বা নার্সেরা সেই মহিলার কান্নার আওয়াজ শুনতে পান এবং তাকে ওই কোণটিতে বসে থাকতে দেখেন। এই ছিল আমাদের দ্বিতীয় ঘটনা। আজকের এপিসোডের তৃতীয় ঘটনাটি পড়ে শোনাবো। তার আগে একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকুন। তো দেরি না করে তৃতীয় ঘটনাটি শুরু করছি। মারুফ ভাই যেভাবে লিখেছেন ঠিক সেইভাবেই পড়ছি। মারুফ তখন পড়াশোনার সুবাদে ঢাকার একটি বেশ পুরনো মেসবাড়িতে থাকতেন। মেসটি ছিল একটি পুরনো ধাঁচের দোতলা বাড়ি, যার দেয়ালগুলো বেশ পুরু এবং ছাদগুলো অনেক উঁচুতে ছিল। মারুফের রুমটি ছিল দোতলায়, আর তার ঠিক পাশেই একটি কক্ষ ছিল যা সবসময় তালাবদ্ধ থাকত। মেসের অন্যান্য বড় ভাইদের কাছ থেকে তিনি শুনেছিলেন যে ওই কক্ষটি দীর্ঘদিন ধরে কেউ ব্যবহার করে না। মারুফের রাত জেগে পড়ার অভ্যাস ছিল। প্রায়ই গভীর রাতে যখন পুরো মেস নিস্তব্ধ হয়ে যেত, তিনি পাশের তালাবদ্ধ ঘরটি থেকে অদ্ভুত সব শব্দ শুনতে পেতেন। কখনো মনে হতো কেউ যেন খুব ভারী কোনো আলমারি বা টেবিল মেঝেতে টেনে নিয়ে যাচ্ছে। আবার কখনো মনে হতো কেউ দ্রুত পায়ে সেই ছোট ঘরটির ভেতরে পায়চারি করছে। শুরুতে তিনি ভেবেছিলেন হয়তো মেসের মালিক সেখানে কিছু রাখছেন বা ইঁদুরের উপদ্রব হতে পারে, কিন্তু কাঠের মেঝের ওপর মানুষের হাঁটার যে ধপধপ শব্দ তা ইঁদুরের পক্ষে করা সম্ভব ছিল না। এক রাতে মারুফ একা রুমে পড়াশোনা করছিলেন। রাত তখন প্রায় 2:30। হঠাৎ পাশের ঘর থেকে প্রচণ্ড জোরে কোনো কিছু আছড়ে পড়ার শব্দ আসে। শব্দটা এতই জোরালো ছিল যে মারুফের রুমের দেয়াল পর্যন্ত কেঁপে ওঠে। তিনি কৌতূহল এবং কিছুটা ভয় নিয়ে কক্ষের বাইরে এসে তালাবদ্ধ দরজাটির সামনে দাঁড়ান। তিনি লক্ষ্য করেন দরজার নিচের ফাঁক দিয়ে এক অদ্ভুত নীলাভ আলো দেখা যাচ্ছে এবং ভেতর থেকে কেউ যেন খুব নিচু স্বরে বিড়বিড় করে কথা বলছে। মারুফ যখন সাহস করে দরজার কড়া নাড়তে গেলেন, ঠিক তখনই তিনি অনুভব করলেন তার ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। তিনি ঘাড় ফেরাতেই দেখলেন এক মুহূর্তের জন্য ঝাপসা একটা ছায়া করিডোর দিয়ে সিঁড়ির দিকে চলে গেল। একই সাথে পুরো করিডোরে প্রচণ্ড এক হিমশীতল বাতাস বয়ে গেল, যা সেই গরমের রাতে একদমই অস্বাভাবিক ছিল। ভয়ে মারুফ দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরদিন মারুফ বাড়ির মালিকের কাছে বিষয়টি নিয়ে চাপাচাপি করলে মালিক আসল সত্যটি প্রকাশ করেন। প্রায় বছর 10 আগে সেই মেসে এক মেধাবী ছাত্র থাকতেন। পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার পর বিষণ্ণতায় ভুগে তিনি সেই কক্ষটিতেই আত্মহত্যা করেছিলেন। এরপর থেকে যারাই ওই কক্ষের আশেপাশে থেকেছে তারাই এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। এরপর মারুফ আর বেশি দিন সেই মেসে থাকেননি। এই ছিল আমাদের তৃতীয় ঘটনা। আজকের চতুর্থ ঘটনাটি শুরু করছি। রুবেলের গ্রামের বাড়ি কুমিল্লার এক নিভৃত পল্লীতে। গ্রামে তখন শীতকাল, আর শীতের রাতে গ্রাম বাংলায় ওয়াজ মাহফিলের বেশ চল থাকে। রুবেলও সেদিন তার বন্ধুদের সাথে পাশের পাড়ায় এক ওয়াজ মাহফিলে গিয়েছিলেন। মাহফিল শেষ হতে রাত প্রায় 1টা বেজে যায়। ফেরার পথে তার বন্ধুরা অন্য রাস্তা দিয়ে গেলেও রুবেল সংক্ষেপ হবে ভেবে একটি পুরনো এবং ঘন বাঁশবাগানের ভেতর দিয়ে একা হাঁটা শুরু করেন। বাঁশবাগানের ভেতরটা ছিল ঘুটঘুটে অন্ধকার। রুবেলের হাতে একটি ছোট টর্চ থাকলেও তার আলো যেন সেই গাঢ় অন্ধকার ভেদ করতে পারছিল না। হাঁটতে হাঁটতে হঠাৎ তিনি অনুভব করেন তার পেছনে কেউ একজন হাঁটছে। তিনি থামলে শব্দটা থেমে যায়, আবার হাঁটলে শব্দটা শুরু হয়
রুবেল ভাবলেন হয়তো মনের ভুল, কিন্তু কিছু দূর যাওয়ার পর তিনি লক্ষ্য করলেন বাতাসের গতিবেগ হঠাৎ বেড়ে গেছে এবং বাঁশগুলো একে অপরের সাথে ঘষা লেগে এক অদ্ভুত কান্নার মতো শব্দ তৈরি করেছে। হঠাৎ রুবেলের টর্চের আলো একটি উঁচু বাঁশের ওপর গিয়ে পড়ে। তিনি যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। তিনি দেখলেন একটি লম্বা অবয়ব, যার পরনে সাদা কাপড় এবং মুখ ঢাকা দীর্ঘ কালো চুল, একটি কচি বাঁশের একদম ডগায় বসে দুলছে। বাঁশটি সেই ভারে একদম মাটির কাছাকাছি নুয়ে পড়েছে। রুবেল যখন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন, তখন সেই সাদা কাপড় পরা অবয়বটি হঠাৎ তার দিকে তাকিয়ে এক বিকট চিৎকার দেয়। ভয়ে রুবেলের হাত থেকে টর্চটি পড়ে যায়। তিনি লক্ষ্য করেন সেই নুয়ে পড়া বাঁশটি হঠাৎ করে সোজা হয়ে গেল এবং সেই ছায়াটি যেন বাতাসের সাথে মিশে তার একদম সামনে এসে দাঁড়ালো। রুবেল পালানোর চেষ্টা করেও পারলেন না, তার পা যেন মাটির সাথে আটকে গিয়েছিল। তিনি শুধু বিড়বিড় করে দোয়া পড়তে শুরু করেন এবং একসময় প্রচণ্ড আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলেন। পরদিন ভোরে গ্রামবাসী তাকে অচেতন অবস্থায় সেই বাঁশবাগানের ধারে পড়ে থাকতে দেখে উদ্ধার করে। রুবেল দীর্ঘ কয়েকদিন প্রচণ্ড জ্বরে ভুগছিলেন এবং তিনি ঠিকমতো কথা বলতে পারছিলেন না। গ্রামের বয়োজ্যেষ্ঠরা এবং স্থানীয় এক কবিরাজ জানান যে ওই বাঁশবাগানে এক অতৃপ্ত আত্মা বা পেতনির বাস ছিল, যে প্রায় রাতে একাকী পথচারীদের এভাবে ভয় দেখাতো। এরপর থেকে রুবেল আর কোনোদিন রাত বিরাতে একা ওই পথ দিয়ে যাননি। আমরা আজকের এপিসোডের একদম শেষের দিকে চলে এসেছি। এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার মতো করেই পড়ে শোনাচ্ছি। ফয়সাল ও তার এক বন্ধু মিলে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে খাগড়াছড়ি ভ্রমণে গিয়েছিলেন। তারা এমন এক দুর্গম এলাকায় পৌঁছে গিয়েছিলেন যেখানে থাকার মতো কোনো ভালো ব্যবস্থা ছিল না। স্থানীয়দের সহায়তায় তারা পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি ব্রিটিশ আমলের পুরনো ও জীর্ণ ডাক বাংলোতে রাত কাটানোর অনুমতি পান। বাংলোটি ছিল বেশ বড়, কিন্তু এর চারপাশ ঘন জঙ্গলে ঘেরা এবং পরিবেশ ছিল থমথমে। রাতে ডিনার শেষ করে ফয়সাল ও তার বন্ধুরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু রাত যখন আনুমানিক ৩টা, তখন হঠাৎ একটি অদ্ভুত শব্দে সবার ঘুম ভেঙে যায়। শব্দটা ছিল অনেকটা এমন যেন কেউ খুব ভারী এবং মোটা কোনো লোহার শিকল টেনে বারান্দার এক মাথা থেকে অন্য মাথায় হাঁটছে। শব্দটা এতটাই স্পষ্ট ছিল যে মনে হচ্ছিল লোহার শিকলগুলো কাঠের মেঝের ওপর দিয়ে ঘষতে যাচ্ছে। ফয়সাল ও তার এক বন্ধু সাহস করে টর্চ নিয়ে রুমের দরজা খুললেন, কিন্তু বারান্দায় আলো ফেলতে তারা হতভম্ব হয়ে যান। সেখানে কোনো মানুষ নেই, কোনো শিকলও নেই। পুরনো বারান্দা একদম জনশূন্য। অথচ দরজা বন্ধ করে বিছানায় ফিরে আসতেই আবার সেই একই শিকল টানার শব্দ শুরু হয়। এবার শব্দের সাথে সাথে তারা এক অদ্ভুত গঙানির শব্দ শুনতে পান, যা ঠিক মানুষের মতো ছিল না। তারা সারা রাত ঘরে লাইট জ্বালিয়ে একে অপরকে জড়িয়ে ধরে বসে থাকেন। ভয়ে কেউ আর চোখ বন্ধ করার সাহস পাননি। সকালে আলো ফুটতেই তারা তড়িঘড়ি করে বাংলো ছেড়ে বেরিয়ে আসার প্রস্তুতি নেন। বের হওয়ার সময় তারা বারান্দায় সেই মেঝের দিকে তাকিয়ে শিউরে ওঠেন। তারা দেখেন বারান্দার বিভিন্ন জায়গায় অদ্ভুত সাদা ছাই ছড়িয়ে ছিটিয়ে আছে, আর সেই ছাইয়ের ওপর মানুষের মতো দেখতে কিন্তু আকারের বিশাল কিছু পায়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। পায়ের ছাপগুলো মেঝের মাঝখান থেকে শুরু হয়ে সোজা দেয়ালের দিকে গিয়ে শেষ হয়েছে। নিচে নেমে এসে স্থানীয় এক আদিবাসী বৃদ্ধের কাছে তারা ঘটনাটি খুলে বলেন। সেই বৃদ্ধ জানান যে বহু বছর আগে ওই ডাকবাংলোতে এক অপরাধীকে লোহার শিকলে বেঁধে রাখা হয়েছিল এবং পরে সে সেখানেই রহস্যজনকভাবে মারা যায়। এরপর থেকেই বিভিন্ন সময় সেখানে শিকল টানার শব্দ শোনা যায় এবং ছায়ের ওপর পায়ের ছাপ দেখা যায়।
ফয়সাল ও তার বন্ধুরা এরপর থেকে পাহাড়ের কোনো দুর্গম বা পরিত্যক্ত জায়গায় রাত কাটাতে ভয় পান। এর সাথেই শেষ হয়ে গেল আজকের এপিসোড। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন।